প্যাকেট আটার কেজি ৬৫ টাকা শুনে যেন চোখ কপালে উঠল ক্রেতা রাহেলা বেগমের। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও সমিতি বাজার থেকে আটার এমন দাম শুনে দোকানিকে তিনি বললেন, ১৫-২০ দিন আগেও তো ৫৫ টাকায় কিনলাম, কেজিতে ১ লাফে ১০ টাকা বাড়াইলেন কেন? দোকানির সাফ জবাব, কোম্পানিকে গিয়ে জিজ্ঞেস করেন। শুধু রাহেলা নন, নিত্যপণ্যের দামের উত্তাপে অনেকেই এখন ক্ষুব্ধ, ত্যক্ত বিরক্ত। বাজারে গিয়ে পণ্যের দামের সঙ্গে খরচের হিসাব মেলাতে পারছেন না তারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের বাধ্য হয়ে কাটছাট করতে হচ্ছে বাজারের ফর্দে। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জসিমউদ্দিন বাদল। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। জসিমউদ্দিন বাদল, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। এই যে নিত্যপণ্যের বাজারের যেই জিনিসপত্রের দাম, সেটা কিন্তু বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আয় কিন্তু সেই হারে বাড়ছে না। তাহলে এই যে বাড়তি যে দাম, সেই দামের ফলে যে খরচের যে চাপ, এই চাপ সামলাতে মানুষকে কি করতে হবে? মানে বিশেষ করে যে নিম্ন আয়ের যারা নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের যারা মানুষ আছেন, তারা কিভাবে সামাল দিচ্ছেন এই পরিস্থিতি? থ্যাংক ইউ আপনাকে। আসলে নিত্যপণ্যের বাজারে এখন বলতে গেলে বেশিরভাগ জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে। বিশেষ করে যেগুলো একেবারেই এসেনশিয়াল প্রোডাক্ট, যেমন চিনি, ভোজ্য তেল, তারপরে আটা, ময়দা, ডিম, এগুলো মানুষের প্রতিদিনেই মানুষের পরিবারে এগুলো প্রয়োজন হয়। এই জিনিসগুলোর দাম বেশ ভালোই বেড়েছে। যেমন আপনাকে আমি বলে রাখি, যেমন চিনি, এটা মানুষের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে লাগে। এই চিনি গত ৩-৪ দিনের ব্যবধানে ১৩০ টাকা হয়ে গেছে, যেটা ৪-৫ দিন বা ৩-৪ দিন আগেও ১১৫, ১১০ এই দাম ছিল। তো এইভাবে ধরেন চিনি, আটা ৫ টাকা ১০ টাকা বাড়ছে, ডিমের ডজন এরকম ৫-১০ টাকা বাড়ছে। এই যে অতিরিক্ত দাম বাড়াটা, এই দাম বাড়লে মানুষের আয়ের উপরে নিশ্চয় একটা চাপ পড়ে। সেটা কিভাবে চাপ পড়ে? যেমন ধরেন আমার বেতন হচ্ছে যে আমি মাসে ৪০,০০০ টাকা বেতন পাই, কিংবা ধরেন আমি ৫০,০০০ টাকা বেতন পাই। এখন এই যে আমি ৫০,০০০ টাকা বেতন পাই, এটা তো আমার এই বেতনটা তো ফিক্সড। এখন গত মাসে ধরেন আমি চিনি কিনলাম ১১০ টাকা, তো এই মাসে আমি চিনি কিনলাম ১৩০ টাকায়, তাহলে আমার ১ কেজিতে ২০ টাকা গেল। আমি গত মাসও যে বেতন পেয়েছি, এই মাসও ঠিক সেম বেতন। তার মানে কি, আমি ১১০ টাকায় যে চিনি কিনলাম ১ মাস আগে, সেটা এখন ১৩০ টাকা। ২০ টাকার অতিরিক্ত চাপ আমার পকেটে পড়ছে। তো এখন যারা সাধারণত কম আয়ের মানুষ, তারা তো যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তার আয়ের সাথে সামাল দিতে গিয়ে তখন সে পণ্যের মানের সাথে আপোস করতে হয়, কিংবা পণ্যের পরিমাণের সাথে তাকে আপোস করতে হয়। যেমন ধরেন আমি আগে ১ কেজি চিনি কিনতাম, এখন সেটা দেখা যায় আমি আধা কেজি কিনলাম, পরিমাণ আমি কমিয়ে দিলাম। কিংবা ধরেন আগে আমি ৪০০ টাকা দরে বাজার থেকে রুই মাছ কিনতাম, এখন আমি ২০০ কিংবা ২৫০ টাকা দরে পাঙ্গাস মাছ কিনছি। এই যে আমি কিন্তু এই যে বাড়তি যে খরচটা, আমার আয়ের সাথে সামঞ্জস্য করতে গেলে কিন্তু আমাকে এইভাবেই কিন্তু সমন্বয় করতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। যারা স্থির আয়ের মানুষ, যাদের মাসিক ইনকাম স্থির, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে আয় আসে, তাদের প্রত্যেককেই কিন্তু, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে সমস্ত মানুষ আছেন, তাদের প্রত্যেককে কিন্তু এভাবেই হয় পরিমাণের সাথে আপোস করতে হবে পণ্যের, অথবা পণ্যের মানের ক্ষেত্রে গিয়ে তাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার প্রতিদিনের বাজারের লিস্ট যেটা, সেটাও কিন্তু অনেকে ছোট করে ফেলছে আর কি। জি, সেটাও অনেকেই ছোট করতে বাধ্য। ধরেন হয়তো আমি আগে ৩ কেজি ৩ ধরনের সবজি কিনতাম, এখন যেহেতু দাম বেড়ে গেছে, সেখানে আমি একটা সবজির একটা আইটেম কমিয়ে দিয়েছি, আমি ২টাতে আমাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এভাবে অর্থাৎ কেউ হচ্ছে যে পরিমাণে কম কিনতে বাধ্য হচ্ছে, কেউ পণ্যের মানের সাথে আপোস করতে হচ্ছে। কেউ ধরেন মসুর ডাল, যেমন মসুর ডাল চিকন দানার যে মসুর ডাল, সেগুলো ধরেন ১৫০-৬০ টাকা। বড় দানার মসুর ডাল যেগুলো, সেগুলো ১১০ টাকা কেনা যায়। এখন আমি ধরেন আগে কিনতাম ছোট দানার মসুর ডাল, যেগুলো স্বাদে একটু বেশি স্বাদ। এখন আমার যেহেতু টাকা আমার
স্থির ইনকাম, কিন্তু পণ্যের দাম বেড়ে গেছে, সেজন্য আমি এখন ভালো মানেরটা না কিনে অপেক্ষাকৃত কম দরেরটা কিনতে আমাকে বাধ্য করতে হচ্ছে। কারণ আমি এখন ১১০ টাকা কিনবো। এইভাবেই আসলে প্রত্যেকেই কোনো না কোনোভাবেই তার মানে নিজেকে সামলে নিচ্ছে বাজারের এই দামটার পণ্যের সাথে দামের সাথে। মানে খাপ খাইয়ে নিচ্ছে বা জি, উপায় তো নেই আসলে। জি। মানে এর পেছনে যেটা মানে সব থেকে আমার মনে হয় যে এই প্রশ্নটা সবার জানা, মানে এই উত্তরটা আসলে সবাই জানতে চায় যে পণ্যের দাম এক লাফে এত বেড়ে যাওয়ার আসলে কারণটা কি? আচ্ছা, পণ্যের কমোডিটি মার্কেটটা আসলে অনেকটা শেয়ার বাজারের মতো। বাজারে এখানে এই বিভিন্ন সংবাদ মাধ্যমে যে নিউজ হয়, এই নিউজগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারে আছে। শেয়ার বাজারে যেরকম আছে, কমোডিটি মার্কেটও কিন্তু আছে। হয়তো কমোডিটি মার্কেটেরটা আমরা ধরতে পারি না, বাট আছে। আচ্ছা। যেমন ধরেন গত প্রায় ১৫ দিন ২০ দিন থেকে গ্যাস বিদ্যুতের একটা সংকট চলছে। চিনি, তেল, এই সমস্ত যে কারখানাগুলো, এগুলোতে কিন্তু গ্যাসের চাপ লাগে। তো এখন কোনো কারখানা, কোনো কোম্পানির দেখা যায় কারখানা বন্ধ হয়ে গেছে কিংবা উৎপাদন ব্যাহত হচ্ছে। ধরেন কারখানা যেখানে ১২ ঘন্টা চলতো, সেখানে হয়তো তারা ৬ ঘন্টা চালাতে পারতেছে, ৬ ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে। এই যে ধরেন যে নির্দিষ্ট টাইম থেকে যে টাইমটা কমে আসছে, অর্থাৎ গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা যে উৎপাদনটা কমছে কিংবা উৎপাদন ব্যাহত হচ্ছে, এর একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারে আছে। তা তো অবশ্যই। ধরেন যেমন সে ফর এক্সাম্পল ABC ৩টা কোম্পানি, এখন দেখা যায় এ উৎপাদন করতে পারছে মোটামুটি, বি তার চেয়ে কিছুটা কম, সির দেখা যায় উৎপাদনে হচ্ছে না। এখন ABC ৩টা কোম্পানি কিন্তু মার্কেটে তাদের প্রোডাক্ট দিচ্ছে। এখন দুটো কোম্পানির প্রোডাক্ট যখন কমে যাবে, তখন বাজারে কিন্তু একটা আলটিমেটলি একটা ক্রাইসিস তৈরি ক্রিয়েট হয়ে হবে। যাবে। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, এই মেসেজটাও কিন্তু ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, হুম। অর্থাৎ টোটাল কমিউনিটির মধ্যে কিন্তু যাচ্ছে। এখন যার কাছে প্রোডাক্ট কিছু আছে, মজুদ আছে, সে চিন্তা করছে যে না, এই যে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাইলে আমি এই মালটুকু একটু ধরে রাখি, ২ দিন পরে সেল করি। তখন ২ দিন পরে দেখা যায় বাজারে আরও ক্রাইসিস তৈরি হয়, তখন সে এই চড়া পণ্যের দামে দামটা বিক্রি করে। বাড়িয়ে দেয়। এখন এই এই বাড়াতে গিয়েই দেখা যায় যেখানে বাজার জেনারেলি যেখানে ধরেন স্লো গতিতে পণ্যের দাম বাড়বে, সেখানে হুট করে কিন্তু ৫ টাকা ১০ টাকা কেজিতে বেড়ে যায়। যখন এই ধরনের সংকট তৈরি হয়, তখন কিন্তু প্রোডাক্টের দামে কিন্তু লাভ দেয়। যেমন যেটা চিনির ক্ষেত্রে আমরা দেখলাম, কিংবা আরও অন্য পণ্যের ক্ষেত্রে যেটা দেখলাম, যেমন তেল ৯৭৫ টাকা কিন্তু আগে ৫ লিটার তেল পাওয়া যেত, ৫ লিটারের বোতল, সরি ৯৫০ টাকা। যদিও সেটার সর্বোচ্চ খুচরা মূল্য কোম্পানি রেট ৯৭৫, কিন্তু বাজারে কিন্তু সেটা ১৫ টাকা ২০ টাকা কমে পাওয়া যেত। কিন্তু গত ৩-৪ দিন ধরে এখন কিন্তু সর্বোচ্চ খুচরা মূল্য যেটা, সেটা দিয়ে কিন্তু ভোক্তাকে কিনতে হচ্ছে। মানে এখানে যে ক্রেতাদের জন্য যে ১০-১৫ টাকার যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিন্তু এখন নাই। এর কারণ হচ্ছে যে যেমন সিটি গ্রুপের হচ্ছে যে তেল বাজারে কমে গেছে। তো তাহলে এই একটা কোম্পানির তেল কমে যাওয়া মানে বাজারে সংকট তৈরি হওয়া। এইভাবেই কিন্তু আসলে পণ্যগুলোর দাম কিন্তু লাফিয়ে বাড়ে। আর একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে একই পণ্যের দাম বাজার ভেদে কিন্তু আলাদা আলাদা হয়। যেমন কাউরান বাজারে একরকম দাম, তো পাশের আরেকটা বাজারে আরেক রকম দাম। আর এই যে দামের যে তারতম্যটা, এটার জন্য যে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণের যেই নজরদারি করা দরকার, সেটা আসলে কতটুকু কার্যকর? হ্যাঁ, এটা আপনি ঠিক ধরছেন যে বাজার ভেদে আসলে পণ্যের দামে একটা ব্যবধান থাকে। এটা থাকার কিছু কারণ আছে। যেমন ধরেন চট্টগ্রামের খাতুনগঞ্জ বাংলাদেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি মার্কেট। সেখানে কিন্তু জিনিসপত্রের দাম কম। ঢাকায় আসেন, যেমন ধরেন শ্যামবাজার, মৌলভীবাজার এবং কারণ বাজার, এই বাজারগুলো হচ্ছে পাইকারি মার্কেট। এগুলোতে দাম কিছু কম থাকে। এখানে পাইকারি মার্কেট আছে, খুচরা মার্কেটও আছে। পাইকারি এবং খুচরা বাজার পাশাপাশি থাকার কারণে এখানে যারা এই বাজারগুলো থেকে পণ্য কিনে, তারা কিন্তু তুলনামূলক অন্য বাজারগুলো থেকে কিছুটা কম পায়। যেমন আমি বলি ব্রয়লার মুরগি। এই ব্রয়লার মুরগি আপনি যদি কারণ বাজার থেকে কিনেন, এখন আজকের রেট যেটা, সেটা ধরেন আপনি ১৯৫ টাকা কিনতে পারবেন, কিংবা ১৯০ টাকা। আপনি দর কষাকষির মাধ্যমে দেখা যায় ৫ টাকা কমে কিনতে পারবেন। কিন্তু আপনি এই কারণ বাজার থেকে ধরেন আধা কিলোমিটার দূরে গিয়ে কিনলেন, ধরেন মগবাজার কিংবা হাতিরপুল বাজার, সেখানে আপনি কিনতে হবে ২০০ টাকা, ২১০ টাকা।
এই ডিফারেন্স থাকে। এখন এই ডিফারেন্স থাকার কারণ হচ্ছে ধরেন এরা কিন্তু অনেক কিছু এই আশপাশের বাজারগুলো কিন্তু অনেক কিছু কারণ বাজার থেকে কিনে নেয়। হুম। এটা তো আমি ব্রয়লার মুরগির কথা বললাম, যেমন আপনার ধরেন সবজি বা অন্যান্য মাছ। নিত্যপণ্য মাছ যেগুলো আশেপাশের যে বাজারগুলো তারা কিন্তু কারণ বাজার থেকে কিংবা যাত্রাবাড়ি থেকে এই ধরনের বাজারগুলো থেকে তারা কিনে নেয়। ফলে ওই সমস্ত বাজারের দামের দামটা একটু কিছুটা বেশি থাকে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে নজরদারিটা, হ্যাঁ নজরদারি যেটা বলছেন, সাধারণত কমোডিটি মার্কেটে সবচেয়ে বেশি নজরদারি করে হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের সংস্থা, সেটা হচ্ছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো ভোক্তা অধিদপ্তর হচ্ছে যে নিয়মিত বাজারে তদারকি করে। এখন হচ্ছে যে ওদের যে জনবল, এই জনবল দিয়ে আসলে সারা ঢাকা শহরে একসাথে সব বাজার মনিটরিং করা সম্ভব না। আর পণ্য কিন্তু 2টা 4টা 5টা 10টা এমন না, নানান ধরনের পণ্য আছে। নিত্য পণ্যের বাইরেও নিত্য ব্যবহার্য কিছু পণ্য আছে, সেগুলো তো দেখা যায় দামের তারতম্য বিভিন্নভাবে হচ্ছে। তো ফলে আমরা তাদেরকেও ফোন দিয়েছি, তারা বলছে যে আমাদের বাজার তদারকি চলছে, আমরা করি, কিন্তু হচ্ছে যে দেখা যায় এখানে আজকে এক রেট, এই বাজার আজকে অভিযান হলো 2 দিন, দেখা যায় এই বাজারে পণ্যের দাম স্থির থাকলো, আবার দেখা যায় 5 দিন অভিযান হলো না, তখন আবার দেখা যায় এই পণ্যের দামটা বেড়ে যায়। আবার দেখা যায় তারা ধরেন আজকে কারণ বাজার করলো, 2 দিন কারণ বাজার স্টেবল থাকবো, আবার 2 দিন তারা হচ্ছে যে উত্তরবাড্ডা কিংবা মালিবাগ করলো, সেখানে আবার 2-3 দিন স্টেবল থাকবে, এরপরে আবার দাম ব্যবসায়ীরা বাড়ায় দেয়। এভাবেই কিন্তু দাম বাড়ে। আরেকটা বিষয় হচ্ছে যে পণ্যের সরবরাহের উপরে কিন্তু দামের অনেকটা নির্ভর করে। ধরেন আজকে বাজারে যেমন অনেক সবজি আসলো, তখন দাম দেখা যায় পড়ে যাবে। আচ্ছা। আবার দেখা যায় 2 দিন পরে একই সবজি, একই ক্যাটাগরির সবজি দেখা যায় 2 ট্রাক কম আসলো, তখন আবার দাম বেড়ে যায়। এই যে নিয়ন্ত্রণ মানে সরবরাহ ব্যবস্থাটা, এটা আসলে চাহিদা তো কিন্তু মানুষের কমে না, চাহিদা কিন্তু বাড়তেছে। হুম। এখন সরবরাহ যদি না বাড়ান, তাহলে আপনার ধরেন দৈনিক ধরেন আপনার 100 টনের সবজির চাহিদা আছে, এখন আজকে বাজারে আসলো 90 টন, তার মানে 10 টন গ্যাপ। তাহলে ওই 90 টন যখন আসলো, তখন ব্যবসায়ীরা দেখলো যে বাজারে আজকে কম আসছে, তারা 5 টাকা কেজিতে বাড়িয়ে দিয়েছে। চাহিদা তো প্রতিদিন আপনার ওই যে 100 টন কিংবা পরবর্তীতে দেখা যায় 101 টন, এভাবে কিন্তু চাহিদা বাড়ে। দামের তারতম্যগুলো বাজার ভেদে এবং পণ্য ভেদে এই কারণে আসলে উঠানামা করে। না, এই যে দেখলো যে যখন তাদের কি বলে পণ্য কম আসছে, তো তখন কিন্তু তারা মানে কেন দাম বাড়িয়ে দেবে? তাদের নেই, তারা বিক্রি করবে না, কিন্তু সেই সেম দামটাই রাখা উচিত। এই ব্যাপারে কি কোনো নজরদারি বা? হ্যাঁ, এটা নজরদারি, যেমন ধরেন উৎপাদক কৃষি অধিদপ্তরের একটা নিয়ম আছে, আইন আছে, যে উৎপাদক পর্যায়ে কত শতাংশ, তারপরে মধ্যস্বত্ব পাইকারি পর্যায়ে কত শতাংশ মুনাফা করবে, খুচরা ব্যবসায়ীরা কত শতাংশ মুনাফা করবে, একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে। কিন্তু আসলে বাংলাদেশে সেটা হয় না। আমাদের দেশে ধরেন যেমন এখন পেঁয়াজ কিংবা আলু, ধরেন আলু উৎপাদন যারা করছেন কৃষকরা, দেখা যায় তারা ধরেন 10 টাকা 12 টাকায় আলু বিক্রি করছেন কেজি, সে আলু ধরেন এখানে 25 টাকা 30 টাকা এখন বিক্রি হচ্ছে। তো তার মানে হচ্ছে যে কি, সে যেই টাকা পাচ্ছে তার চেয়ে প্রায় 3 গুণ দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এখন কৃষক দেখা যায় ধরেন কৃষকের উৎপাদন, কৃষক হয়তো 20% লাভ করার কথা, কিন্তু সে পাচ্ছে হয়তো 15% লাভ। আবার হচ্ছে মধ্যস্বত্বভোগী বা পাইকারি ব্যবসায়ী যারা, তাদের লাভ করার কথা ধরেন হচ্ছে 15%, সে লাভ করে নিচ্ছে 20%। খুচরা ব্যবসায়ী লাভ করার কথা ধরেন 25%, সে নিয়ে নিচ্ছে 40%। এইভাবে হচ্ছে আলটিমেটলি কিন্তু এইটা অতিরিক্ত দামের চাপটা পড়ে ভোক্তার উপরে, অন্যদিকে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত, তার যে মুনাফা পাওয়ার কথা কিন্তু সে কিন্তু পাচ্ছে না। তো এই মাঝে যে মধ্যস্বত্বভোগীরা, এরা কিন্তু লাভ করছে, এবং বাজার ব্যবস্থাপনায় ভোক্তা অধিদপ্তর কিন্তু এই 2টা পর্যায়ে কিন্তু তদারকি করে। তদারকি করলেও কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে আসছে না। আমাদের দেশে আসলে ওই ধরনের সিস্টেম ডেভেলপ হয়নি এখনো। আচ্ছা, সরকার আসলে বাজার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কি উদ্যোগ নিয়েছে এবং তার সুফল কি সাধারণ ক্রেতারা পাবে কিনা? সরকার যেমন এই সরকার, বর্তমান সরকার আসার পরে এবার বাজেটে 2025-26 চলতি অর্থ বছরে হচ্ছে যে 60টা নিত্য পণ্যে
উৎসে কর কমিয়েছে। তো উৎসে কর কমালে নিশ্চয়ই এর দামের উপরে কিছুটা হলেও প্রভাব পড়ার কথা। বাস্তবিক অর্থে যেটা সেটা হচ্ছে যে এই যে সরকার শুল্ক কর কমালো, এর সুফল কিন্তু আসলে ভোক্তা পাচ্ছে না। তো এই যে মানে শুল্ক কর কমানোর ফলে সরকারের রাজস্ব আয় কমছে। আর যেটুক সরকার ছাড় দিয়েছে এটা কিন্তু মধ্যস্বত্ব ব্যবসায়ী, আমদানিকারক, উৎপাদনকারী যারা পরিশোধন বাজারজাতকারী যারা, এরাই কিন্তু এর সুফলটা পাচ্ছে। কারণ এই উৎসে কর কমানোর কারণে কিন্তু ভোক্তার কিন্তু কোনো পণ্যের কিন্তু দাম কমে নাই। তার মানে কি এটা স্পষ্ট যে এর সুফল কিন্তু ভোক্তা পাচ্ছে না। জসিমউদ্দিন বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে। ততক্ষণ সমকালের সাথেই থাকুন।